সারা বাংলাদেশই কার্যত ফুঁসে উঠেছে। তখনও আনুষ্ঠানিকভাবে এটি বাংলাদেশ হয়নি, কিন্তু আমরা বাংলাদেশ বলতে শুরু করেছিলাম। একদিকে মানুষ অপেক্ষায় আছে নেতা কখন ডাক দিবেন। সবাই ভেতরে ভেতরে নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে, প্রস্তুত হচ্ছে। আবার প্রাসাদের ভেতর চলছে নানা রকম ষড়যন্ত্র। এভাবেই চলছিল মার্চ মাসের শেষ দিনগুলো। দর্শক, আমরা এই অনুষ্ঠানে কথা বলছি প্রতিদিন ১৯৭১ সালের মার্চ মাসের প্রতিদিন কি ঘটেছিল। আজ ২১শে মার্চ। আমরা আবার ফিরে তাকাবো ১৯৭১ সালের ২১শে মার্চের দিকে। এবং আজকে আমাদেরকে ১৯৭১ সালের ২১শে মার্চে ফিরিয়ে নেওয়ার জন্য আলোচনায় সংযুক্ত আছেন কবি এবং বঙ্গবন্ধু গবেষক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক সাইফুল্লাহ মাহমুদ দুলাল। জনাব সাইফুল্লাহ মাহমুদ দুলাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে স্বাগত, যা আমাদেরকে ইতিহাসের পথে হাঁটানোর জন্য আপনি আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় সংযুক্ত হয়েছেন। শুধু আজকের না, আগেবার একটা অনুষ্ঠানে এসেছি এবং আমি সত্যি খুব গর্বিত এবং গর্ববোধ করি এই জন্যই যে মুক্তিযুদ্ধের কথা যখন বলতে পারি, মানে তখন মানে কি বলবো, একটা আবেগ তাড়িত হয়ে যায়। এটা অনেক সময় ভাষায় প্রকাশ করতে পারি না। তো ৭১-এর যদি আমরা দিনগুলো পর্যালোচনা করি, বিশেষ করে মার্চ, এর আগেও আমি বলেছি মার্চ মাসটা হচ্ছে আমাদের বহুমাত্রিক মার্চ মাস। সেখানে ৩রা মার্চ পতাকা উত্তোলন দিবস থেকে শুরু করে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৫শে কালরাত্রি, ২৬শে মার্চের ঘোষণা, অনেক বিষয়গুলো একেবারে একাকার হয়ে আছে। এগুলো গৌরবোজ্জ্বল আমাদের ঐতিহাসিক দিন। কিন্তু এর বাইরেও যে গ্রন্থিত হয়ে থাকা একটির সঙ্গে আরেকটা যোগসূত্র, দিনের সঙ্গে দিন, এবং প্রতিটা দিন কিন্তু একটা রিং হয়ে আছে, স্বাধীনতার রিং, মার্চের রিং, মুক্তিযুদ্ধের রিং গেঁথে আছে। আগের দিন যে ঘটনাগুলো ঘটছে, পরদিন সেটার প্রতিফলন ঘটছে, বা তারপরে যদি আমরা আমরা যে আজকে আলোচনা করতেছি ২১শে মার্চ। মার্চ। কিন্তু এর আগের দিন কি হয়েছে? এর আগের দিন জয়দেবপুরের যে আ আ অবরোধ হয়েছে, সেখানে পাক বাহিনীর তাদের গুলিতে যে লোক মারা গেছে, অথবা পরের দিকে যদি যাই, যে ২ দিন ৩ দিন পরেই সেখানে আবার ২৫শে মার্চ কালরাত্রি হয়েছে, তারা প্রস্তুতি নিচ্ছে। ফলে একটার সঙ্গে আরেকটা কিন্তু ও গেঁথে আছে, গ্রন্থিত। ফলে আমি মনে করি মার্চ মাসের প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ আমাদের মুক্তিযুদ্ধের জন্য। যদি আমরা শুধুমাত্র এই দিনটিতেই ফিরে আসি, তাহলে আমরা দেখব এই দিনটিতে কি, কি ঘটেছিল। এই দিনে ইয়াহিয়া খান ভুট্টো ঢাকায় আসছে এবং ইয়াহিয়া খানের সঙ্গে প্রেসিডেন্ট ভবনে বঙ্গবন্ধুর বৈঠক হয়েছে। তাজউদ্দিন তার সঙ্গে ছিলেন। বৈঠকের ফলাফল শূন্য। অসহযোগ আন্দোলনের সমর্থনে আবারও দৃঢ় কণ্ঠে মওলানা ভাসানী বলছে সংখ্যাগরিষ্ঠ যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা দাও, কোনো তালবাহনা চলবে না। তিনি তার স্টাইলে আবারও এই সহযোগিতার এবং এই সমর্থন দিচ্ছেন। ঠিক সেই দিনেই ভুট্টো আসছেন আবারও মানে সমঝোতার জন্য। এবং এখানে একটা কথা বলে আসি, ভুট্টোর সঙ্গে ইয়াহিয়া খানের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল সেদিন, সেটি কিন্তু ৫ম বার, অর্থাৎ ইলেকশনের পরে আরো ৪ বার অমীমাংসিত বৈঠক হয়েছে, যার ফলাফল বঙ্গবন্ধুর সঙ্গে হয়নি। ইয়াহিয়া খানের। ইয়াহিয়ার সঙ্গে এটা ছিল মানে ২১শে মার্চ ছিল ৫ম বৈঠক, এবং ভুট্টো আসছিল এই বিষয়ে পর্যালোচনা করার জন্য প্রকাশ্যে। কিন্তু নেপথ্যে তাদের যে কার্যক্রম, তাদের যে আহ, মানে ২ নাম্বারি গুপ্ত হত্যা, তাদের যে আক্রমণের প্রস্তুতি, এইগুলো আলোচনা করার জন্য। এবং সেটা তার মনোভাব থেকেই বোঝা গেছিল। কিভাবে মনোভাব থেকে বোঝা গেল? তিনি যখন বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল আসলেন, তখন তিনি সাংবাদিকদের সঙ্গে দেখা করলেন না, কোনো জবাব দিলেন না। যে রাগান্বিত ব্যাপারটি ছিল, সেটি কিন্তু তার আচরণের মধ্যে বোঝা গেল। মানে প্রেসের মুখোমুখি তিনি হলেন না। এবং শুধু তাই নয়, যখন তিনি লিফটে উঠছিলেন, তখন সাংবাদিকরাও ওঠার জন্য চেষ্টা করছিলেন, কথা বলার চেষ্টা করছিলেন, এবং তার সঙ্গে যারা ছিলেন, তার দেহরক্ষী, নিরাপত্তা কর্মী, তারা এক পর্যায়ে সাংবাদিকদেরকে অস্ত্র ধরেছিল, লিফটে উঠতে দেয়নি। এই অস্ত্র ধরার মধ্যে একটি ইঙ্গিত এবং ইগনোর করার মধ্যে ২ টি ইঙ্গিত বোঝা যায়, যে তারা যে তাদের মতো করে
কালো রাত্রির প্রস্তুতি নিচ্ছে, তারা যে ক্ষমতা হস্তান্তর করবে না। কারণ যদি তাদের মধ্যে মানে নরম মনোভাব বা আপোসের মনোভাব থাকতো বা ক্ষমতা হস্তান্তরের মনোভাব থাকতো, তাহলে কিন্তু ভুট্টো কথা বলতো। কিন্তু কথা বলে নাই। তার রাগ, ক্ষোভ, জেদটা তার আ ইয়ের মধ্যে বোঝা গেছে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বোঝা আচরণের গেছে। মধ্যে বোঝা গেছে, বডি বোঝা ল্যাঙ্গুয়েজে গেছে। তারা আচরণের প্রকাশ মধ্যে করে বোঝা ফেলেছে। গেছে এবং শুধু তার মধ্যে নয়, তার সঙ্গী যারা সফর সঙ্গী বা তারাও কিন্তু ছিল। তারা অন্তত এটা কখনো ঘটেনি যে সাংবাদিকদেরকে অকারণে তারা পেশাগত কারণে দায়িত্ব পালন করতে গেছে। তাদেরকে অস্ত্র দেখাচ্ছে। তার মানে আমরা এক ধরনের প্রস্তুত। প্রস্তুত, এই আমরা প্রতিহিংসাটা কিন্তু অ্যাটাকিং মুডে আছি। হ্যাঁ, এটা আমার আমার কাছে আমি ২ জায়গায় দেখলাম যে কেন এটা করছে? কেন অস্ত্র ধরছে? কেন করছে? এতেও তাদের আচরণ বোঝা গেছে। এবং সেই দিনে আরেকটি যেটা হচ্ছে যে বঙ্গবন্ধু যখন ইয়ের সঙ্গে বৈঠকে আসলো, ৭০ মিনিটের মতো বৈঠক হলো। আ ইয়াহিয়া খানের সঙ্গে কোনো ফয়সালা হলো না। তিনি খুব মন খারাপ এবং সাংবাদিকদের সঙ্গেও তিনি কথা বললেননি। তবে তার বাসভবন ৩২ নম্বরে তিনি যে সবসময় মানে ব্যাপারটা এরকম করছে যে রাস্তাঘাটে লোকজন, যত্রতত্র লোকজন কি হচ্ছে, কি হবে, প্রশাসন নাই পাকিস্তানের হাতে, অ্যা অঘোষিত ইয়ের মানে বঙ্গবন্ধুর মাধ্যমে, আওয়ামী লীগের মাধ্যমে মানে প্রশাসন চলছে। এবং এখানে আরেকটি ঘটনা হোটেল ইন্টারকনে যখন আ এই ভুট্টো গেল, তখন হোটেলের কর্মচারীরা পর্যন্ত বলল যে, "আমরা ভাতে মারবো, পানিতে মারবো।" যে কথাটি বলছিলেন বঙ্গবন্ধু, তারা বলল যে, "আমরা এখানে পানি দেব না, ভাত দেব না।" এবং তারাও কিন্তু ওই বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের যে বক্তব্যটা, সেটাকে বাস্তবায়নে একেবারে অক্ষরে, অক্ষরে এবং তারা বলছে যে, "আমরা তাহলে হোটেল কন্টিনিউয়াস সার্ভিস বন্ধ করে দেব। ভুট্টোকে ভাত দেব না, ভুট্টোকে আমরা পানি দেব না।" এটাও কিন্তু অ মানে কি বলবো যুদ্ধের একটা অংশ। ৭ই মার্চের ভাষণের একটা অংশ। এটার মধ্যে একটা প্রতিবাদের অংশ। এটার মধ্যে একটা সংগ্রামের একটি অংশ আমি মনে করি সাধারণ কর্মচারীর মধ্যে এই প্রতিবাদটা। ফলে ইন্টারকন্টের মধ্যে থেকে যদি আমি দেখি ওইটা চলতেছে। এবং প্রেসিডেন্ট ভবনে যেখানে ইয়ের সঙ্গে ঘটনাগুলো ঘটছে, ইয়াহিয়া খানের সঙ্গে, সেখানেও দেখা যাচ্ছে একটা এলোমেলো অগোছালো যুদ্ধের মতো। এদিক দিয়ে কালো, এদিক দিয়ে ঝড়, এদিক দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস উত্তাল হচ্ছে। যুদ্ধের যে পূর্বাভাস সেটা কিন্তু সর্বত্রই বোঝা যাচ্ছে। একটু আগে বললাম যে আ আ যাদের জয়দেবপুর যে ঘটনাটি ঘটলো সেটি কিন্তু মানে যে ২০ জন যে মারা গেল সেখানে কার্ফু চলছিল। কার্ফুটা উত্তোলন করার পর আবার শুরু হচ্ছে কার্ফু। এবং বঙ্গবন্ধুর বাসভবনের লোক আসতেছে, যাচ্ছে, মিছিল করছে, তারা দাবি জানাচ্ছে কি হবে, কি হচ্ছে, বঙ্গবন্ধু কি ঘোষণা দিবে। বঙ্গবন্ধু তো ঘোষণা দিয়েই দিয়েছে কিন্তু তারপরেও চূড়ান্ত পর্যায়ে অ্যাকশনটা কি হবে? অ্যাকশনের জন্য অপেক্ষা করছে এবং অনেক আর্মি অফিসার, অনেক সামরিক যাদের হাতে অস্ত্র আছে তারাও নানাভাবে প্রস্তুতি নিচ্ছে। যে কখন মানে তারা ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ? কারণ এইখানে যদি আমরা দেখি শুধু ভাসানী থেকে শুরু করে একজন সাধারণ শ্রমিক হোটেল ইন্টারকনের কিংবা সাধারণ ওই জয়দেবপুরের যে সাধারণ মানুষ যারা আন্দোলন করছে, অবরোধ করছে, যারা মারা গেছে, প্রত্যেকের মধ্যেই সেই টগবগ, টগবগ, টগবগ করছে যে আমরা যুদ্ধে যাব। আমরা দেশকে স্বাধীন করব। আমরা পাকিস্তানকে মানবে না। এটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু চূড়ান্ত পর্যায়টায় ঘটছে না। কখন ঘটলো? তার পরদিনও হওয়ার কথা। মানে অসহযোগ আন্দোলন ধারাবাহিক যে চলছিল, অফিস আদালত বন্ধ হচ্ছে। তারপর কোন সরকারি নিয়ন্ত্রণ নাই, কোন কিছুর মধ্যে নাই। এই যে পাকিস্তান সামরিক বাহিনীর গোপন প্রস্তুতিটা, এটাও কিছুটা বোঝা যাচ্ছিল। কারণ তখন তো আসলে নানাভাবে মানে পাকিস্তানি সৈন্য অস্ত্র এই অঞ্চলে আসতে শুরু করেছিল। অস্ত্র আসছিল। যেমন চট্টগ্রামে যেখানে মানে জিয়াউর রহমানের কথা আসে, আমি এখানে জিয়াউর রহমান সম্পর্কে একটা কথা বলব। আমি মানে আমার উপস্থাপকের অনুমতি নিয়েই বলব, সেটা পরে আসছি। তো সেখানে যে সেনাবাহিনীর যে অস্ত্র খালাস করতে কেন গেছিল? তারা যে প্রস্তুতি নিচ্ছে অস্ত্র আসতেছিল। ঠিক কিনা? হুম, হুম। হ্যাঁ? এই যে তাদের গোপন প্রস্তুতি, তাদের যে আ আ এই এবং এই যে আ যানজোয়া যানজন যানজন যা কি মেজরের নামটা কি জানি? জাঞ্জুয়া। হ্যাঁ, যানজোয়া কিন্তু ৩ জন আছে। একজন পাকিস্তানে ওই সময়ে আরেকজন পরবর্তীতে আসছিল মার্চের দিকে এই যে যাকে বলা হয় যে ক্যান্টনমেন্টে ছিলেন, কুমিল্লা ক্যান্টনমেন্টের দায়িত্ব ছিলেন পরে ঢাকায়। আরেকজন যানজোয়া ছিল চট্টগ্রামে। হ্যাঁ, ৩ জন।
ওই যানজোয়াকে কিন্তু মারা হয়েছিল ওই সময়টাই। এটা ইতিহাসের অংশ। তো আমি এইজন্যই বললাম যে কিভাবে এই যে অস্ত্র খালাস করার কেন বিষয়টি আসে? কেন গোপন প্রস্তুতি চলছে? কেন আর্মিরা আসছে? এগুলো তাদের পরিকল্পনা। অর্থাৎ ইয়াহিয়া ভুট্টোর যে ষড়যন্ত্র, তারা শুধুমাত্র বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক করার জন্য আসেনি। তারা তাদের ক্ষেত্র অবজারভেশন করার জন্য, পর্যালোচনা করার জন্য কোথায় কি এগুলো করবে, কিভাবে হামলা করবে, যেটা ২৫শে কালো রাত্রিতে ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এই ম্যাসাকার গুলো কিন্তু ছোট, ছোট বিভিন্ন জায়গায় হয়েছে। চট্টগ্রামেও হয়েছে। তো ফলে সেই দিনের ঘটনাটি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো তার আগের দিনগুলো থেকে যে ধারাবাহিকতার যে স্রোতগুলো আসছিল, তারপরে সামনের দিকে যে স্রোতগুলো যাচ্ছে, অর্থাৎ পরদিনের কর্মসূচি, ২০ তারিখের কর্মসূচি, তারপর ২৩ তারিখের যে এটা হলো, ২৩ তারিখে ইয়ে তখন প্রতিরোধ প্রতিরোধ দিবস যে দিবস হবে, ঘোষণা করা হলো, কারণ কেন্দ্রীয় ওটা ছাত্র পাকিস্তানের সংগ্রাম জাতীয় দিবস পরিষদের, ছিল। হ্যাঁ? সেটা পালনের প্রস্তুতি, রাজনৈতিক সংগঠনের সমর্থন, সেটাকে সাফল্য করার জন্য স্বতঃস্ফূর্ত মানে মানুষের আ এই মানে ওই ওই ৭ই মার্চের ভাষণগুলো, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার সংগ্রামের দিকে তারা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একেবারে বিস্ফোরিত, যেকোনো সময় যেন বিস্ফোরণ ঘটবে। এবং সেই ঘটনাটাও ঘটছে একেবারে কি বলবে কালো ২৫শে মার্চ ২৫শে মার্চের। মার্চের একেরে পূর্ব মুহূর্তে, অর্থাৎ ২ দিন ৩ দিন আগে। এবং সেদিন আরেকটি ঘটনা, একই সময় শুধু ঢাকাতে কথা নয়, চট্টগ্রামেও সেদিন অ্যা অ্যা ইয়ের এই যে বিশাল পলো যে গ্রাউন্ড, যে বিশাল মাঠ পলো সেখানে গ্রাউন্ড। পলো গ্রাউন্ড, সেখানে আ ভাসানী একটি চমৎকার বক্তব্য দিয়েছেন এবং তার যে কন্ট্রিবিউট বঙ্গবন্ধুকে সমর্থন অগ্রজ হিসেবে অগ্রজ নেতা হিসেবে, সে বলছে যে আলোচনা এই আলোচনা-ফালোচনা বাদ দাও। এই আলোচনা সফল হবে না। শেখ মুজিবের হাতে দেশের, শাসন ছেড়ে দেওয়া। হ্যাঁ, বলছে যে বিচারপতি মানে এখন মানে মুজিবের হাতে ক্ষমতা ছেড়ে দাও। কারণ মুজিব সংখ্যাগরিষ্ঠ। শাসন ক্ষমতা এখন মুজিবকে দেওয়া উচিত। এই শুরু থেকে যে বলছেন এবং ২১শে কি বলে মার্চে। মার্চ এসেও আমরা দেখি যে উনি ঢাকাতে নয়, উনি কাকমারিয়া নয়। উনি একেবারে প্রান্ত পর্যন্ত গিয়ে চট্টগ্রামের মতো জায়গায় গিয়ে তিনি এই অবদানগুলো রাখছেন। আমি জানি না তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কিনা? এই প্রশ্নটি আমার হঠাৎ করে মনে হলো। তো এই যে আমি আ সাগর, তোমার সঙ্গে যে গত ৯ তারিখে আলোচনা করলাম এবং মাঝে, মাঝে আমি কয়েকটা অনুষ্ঠান দেখেছি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে সত্যিকার অর্থে মানে সমৃদ্ধ হয়েছি। কিভাবে সমৃদ্ধ হয়েছি? আমি পুরো দিনগুলোর কথা জানি না। কিন্তু যখন বিশ্লেষণ করি, যখন আমি পড়ি, প্রস্তুতি নেই বলার জন্য, আমি এই দুটো দিন আমাকে এত আলোকিত করেছে মুক্তিযুদ্ধের। আমি সাগরকে ধন্যবাদ দেই যে, "সাগর, আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ। এই অনুষ্ঠান করার জন্য আমি কৃতজ্ঞ। বাঙালি জাতির পক্ষে থেকে কৃতজ্ঞ। এই দুঃসময়ে, দুর্দিনে এরকম একটি প্রতিদিন প্রোগ্রাম করার জন্য।" এবং আমি সমৃদ্ধ বললাম যে এইজন্যই যে আমি কোনদিন এই ৯ মার্চ এবং ২১শে মার্চের বিশ্লেষণগুলো, হ্যাঁ? এই যে আমি জানি যে ইয়াহিয়া খানের সঙ্গে বৈঠক হয়েছিল, এইটুকু জানি। কিন্তু এখন এটার জন্য প্রস্তুতি নিয়ে দিকে আমি দেখলাম যে এটা ৫ম তম। এই তথ্যটা আমি পেলাম। আমি কি পেলাম যে কতক্ষণ বৈঠক হয়েছে? ৭০ মিনিট বৈঠক হয়েছে। এবং ভুট্টো আসছে এটুকু জানি। কিন্তু ভুট্টোকে যে মানে লাউঞ্জ রুমে সাংবাদিকদেরকে দেখা করেনি, লিফটে উঠতে দেয়নি, ওরা অস্ত্র গুলি করে, দেখিয়েছে। হ্যাঁ, অস্ত্র দেখিয়েছে। হ্যাঁ, এবং ভাষা নিয়ে এদিন কোথায় বক্তব্য দিয়েছেন, এরকম ছোট ছোট মুক্তিযুদ্ধের খণ্ডিত ইতিহাসগুলো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জেনেছি। ফলে আমি মনে করি যে এরকম অনুষ্ঠান করা দরকার আছে। আমার মতো যদি অন্তত যারা দেখছেন তারাও যদি এটা আ মানে ফলো করেন, আ বা করেন, আ কি বলে অনুধাবন করেন, তাহলে মুক্তিযুদ্ধের যে বিষয়টা একদিনে মুক্তিযুদ্ধ আসেনি। একবার মানে একটা ঘোষণায় মুক্তিযুদ্ধ আসেনি। একটা পাঠের মাধ্যমে মুক্তিযুদ্ধ আসেনি। আমি যে কথাটি বলতেছিলাম, যখন আমি ঘাটাঘাটি করতেছিলাম, আমি একটা অন্য বিষয়ে ইতিহাসের অন্য একটি পার্ট আমি পড়তেছি কয়েকদিন যাবৎ। সেটি হচ্ছে বিশ্বাসঘাতকদের অবস্থানটা কি ছিল? এই মির্জা যারা প্রধানমন্ত্রী ছিল অনির্বাচিত, কিংবা পলাশী যুদ্ধের সেই মির্জাফর, এই ইতিহাসে পড়তেছি। পড়তে গিয়ে আমার একটা জিনিস মনে হলো, বিশেষ করে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু তার জীবনে কতদিন জেল খেটেছে? কত বছর জেল খেটেছে? কত বছর সাগর? ৮ বছরের মতো প্রায়। হ্যাঁ।
জেল কেটেছে। এবং ইতিহাসের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে, পংক্তিতে পংক্তিতে, প্যারায় প্যারায় বঙ্গবন্ধু। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, যারা ইতিহাস নিয়ে, বঙ্গবন্ধু নিয়ে বিতর্ক তুলেন, যারা রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, তাদের যে বঙ্গবন্ধুকে নিয়ে বিকৃত কথাবার্তা আমি লক্ষ্য করে দেখি, বা কাউকে পাশাপাশি প্যারালাল করার, কিন্তু আমি ইতিহাসের কোথাও, এই মার্চের ইতিহাসের মধ্যে কোথাও, অর্থাৎ আরো যদি আগে বলি, সেই ৬ দফা থেকে শুরু করে মানে মুক্তিযুদ্ধের যে স্তর, বিভিন্ন স্তর, মানে নির্বাচনের কথা শুরু করে ২৫শে মার্চ লাস্ট পর্যন্ত কোথাও কোনো একটি জায়গায় এত সমৃদ্ধ, এত বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস যে ঘটনাগুলো ঘটছে, আমি কোথাও জিয়াউর রহমানকে খুঁজে পাইনি। না, যদিও তিনি পাবার একজন পাবার কারণও তো মুক্তিযোদ্ধা। নাই, পাবার কারণও তো হ্যাঁ, নাই। তিনি একজন আমরা আমরা মুক্তিযোদ্ধা, আমি যদি তাকে দুলাল স্যালুট ভাই, করি। আমরা একজন একই মার্চ মুক্তিযোদ্ধা হিসেবে আমি মুক্তিযুদ্ধের স্যালুট করি। এইজন্যই আরেকটি কথা বলে আমি শেষ করব। আমি প্রতিটি মুক্তিযোদ্ধাকে আমার সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। এইজন্যই আমরা এই সংসদে বসে প্রতিদিন আমরা ইচ্ছে করলে প্রধানমন্ত্রী বানাতে পারবো। আমরা ইচ্ছে করলে রাষ্ট্রপতি বানাতে পারবো, স্পিকার বানাতে পারবো। কিন্তু এইরকম ৭১ টি সংসদ মিলেও একজন মুক্তিযোদ্ধা বানাতে পারবে না। ফলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রতিটি মুক্তিযোদ্ধাদেরকে আমার, মানে কি বলবো, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, মুক্তিযুদ্ধের লেখক হিসেবে আমি শ্রদ্ধা জানাই। এবং আমি যে কথাটি বলছিলাম যে আমরা মার্চের ১ তারিখ থেকে কথা বলতে বলতে আজকে ২১শে মার্চে এসে দাঁড়িয়েছে। এই যে ২১শে মার্চ পর্যন্ত এই ২১ দিনের সেই ৭১-এর ঘটনা প্রবাহে আমরা সবকিছুর কেন্দ্রবিন্দুতে শেখ মুজিবকেই দেখি, বঙ্গবন্ধুকে দেখি, মাওলানা ভাসানীকে দেখি, যিনি আবার বাইরে থেকে, রাস্তায় থেকে প্রবলভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন একজন সমর্থক হিসাবে, সহযোগী হিসাবে। কিন্তু মূল কেন্দ্রবিন্দুতে নায়ক হিসাবে আমরা কিন্তু আর কাউকে পাই না, শেখ মুজিবকে পাই, বঙ্গবন্ধুকে পাই। না, তার আহ সহযোগী তো তাজউদ্দিনকে আমরা পাচ্ছি, আমরা তোফায়েলকে পাচ্ছি, আমরা না, আমি মূল আহ কেন্দ্রবিন্দুতে বলছি। মূল হ্যাঁ, মূল কেন্দ্রের ভেতরে হ্যাঁ, তারা আমরা পার্শ্বচরিত্র, আমরা তারা পার্শ্বচরিত্র, চার তাদের ভূমিকা। চার তারপরে ছাত্র আসমা নেতাকে আব্দুর রব, পাচ্ছি, আসমা আব্দুর রব, আসম আব্দুর মুজাফফর রবকে আহমেদ, পাচ্ছি, হ্যাঁ, তাদের ভূমিকাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। গুরুত্বপূর্ণ হ্যাঁ, ভূমিকা। গুরুত্বপূর্ণ ভূমিকা। তো ফলে যদি আমরা বলি, এই যে তুমি যে অনুষ্ঠানটি করেছো ২১ দিন, আমরা আরো ২ দিন পরে, আরো ৪ দিন পরে আমরা ২৫শে আগস্ট, সরি ২৫শে যাব। তারপরে ২৬ তারিখে গিয়ে আমরা একজন লোককে পাবো। কাকে পাবো? জিয়াউর রহমানকে পাবো। ঘটনা জিয়াউর রহমান প্রবাহে ওই জায়গায়, হ্যাঁ। ঘটনার অংশ হিসেবে হ্যাঁ, তারও কিন্তু অবদান আছে। তিনি অবশ্যই। ঘোষণা পাঠ করেছেন, তিনি যুদ্ধে একটা সেক্টর কমান্ডারের এবং নেতৃত্ব এবং সেই দিয়েছেন। সময় সেটারও খুবই গুরুত্বপূর্ণ ছিল। গুরুত্বপূর্ণ মানে কি? গুরুত্বপূর্ণ মানে কি? এবং তার গুরুত্বটা আমি আরেকটা বলি। তার আগে যে কয়েকজন ঘোষণা দিয়েছেন, মান্নান, ওই যে ইয়ের এম এ এমপি, মান্নান চট্টগ্রাম, হ্যাঁ, হান্নান। এবং বেলাল ভাইরা, যে বেলাল বলতে বেলাল মোহাম্মদ, এবং অন্যান্য যারা দিয়েছেন, তারা কিন্তু বলছে যে আমরা মাইনর। বেলাল ভাইয়ের এই স্বাধীন বাংলা বেতার বইয়ের মধ্যেই আছে যে আমরা হচ্ছি মাইনর, আমাদের ঘোষণা কোনো গুরুত্ব হবে না। আপনি আপনার কথা গুরুত্ব পাবে, কারণ আপনি গুরুত্বপূর্ণ। আমরা মাইনর, আপনি মেজর। এই যে মাইনর এবং মেজর ব্যাপারটি এবং তার যে গুরুত্ব, সেটি কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। যারা না, অস্বীকার করবে, হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা জিনিস, এই তথাকথিত অনেক আওয়ামী লীগের আছে এই বিভ্রান্ত করে, তারা ওইটুকু স্বীকৃতি, মানে সম্মানটুকু বা স্বীকৃতিটুকু দিতে চায় না। ঝামেলাটা ওই জায়গায়। আমরা আমরা সেই কারণে এই আলোচনাগুলো করার চেষ্টা করছি যেন ইতিহাস সঠিক পথে যায় এবং যার যেখানে যতটুকু সম্মান পাওয়া দরকার সেই স্বীকৃতিটুকু যেন পায়। হ্যাঁ, কবি সেই জন্য সাইফুল। আমি এটা অপ্রাসঙ্গিক হলো কিনা আমি জানি না, সাগর, যে আমি যে ২১ দিনের ইতিহাস যদি বলি, বাদ দেই আরো সেই ৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে, দেশ বিভাগ থেকে শুরু করে, হ্যাঁ, এর মধ্যেও তো আমি আমাদের যে সাবেক প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, তাকে তো পাওয়া যায়নি। তার অবদানটুকু একটি একটি দেয়ালের পরে, একটি অবস্থানের পরে, একটি সময়ের পরে। এই আমার বক্তব্য। নিশ্চয়ই। কবি সাইফুল্লাহ মাহমুদুল্লাহ, অনেক ধন্যবাদ। আপনি খুব চমৎকার ভাবে আমাদেরকে ইতিহাসের সিঁড়ি বেয়ে বেয়ে ১৯৭১ সালের ২১শে মার্চের ঘটনা প্রবাহ এবং আশেপাশের সময়টাতে নিয়ে গেলেন। দর্শক, আমরা সামনের দিনগুলোতেও মার্চের প্রতিদিন নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথিরা থাকবেন। নিশ্চয়ই আপনারা আমাদের সেই আলোচনায় যুক্ত হবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটিও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই কথাগুলো শুনবার জন্য। ধন্যবাদ।